সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশের সাবেক ফুটবলার, সবাই চেনেন, বর্তমানে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন। এবং সম্প্রতি তিনি আলোচনা এই কারণে যে বাংলাদেশের নতুন ফুটবল জাতীয় দলের কোচ খুঁজছে ফুটবল ফেডারেশন, এবং সেই কোচের সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন ইকবাল হোসেনের নেতৃত্বাধীন একটি কমিটি। আমরা সেই বিষয়েই কথা বলবো, আসলে বাংলাদেশের নতুন কোচ কে হতে চলেছেন এবং কি তার যোগ্যতা এবং তার আসলে কাজ কি হবে সামনের দিনগুলোতে, সব বিষয়েই কথা হবে। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো, এক নজরে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমাদের সঙ্গে আগেই পরিচয় করিয়ে দিয়েছি, অতিথি হিসেবে আছেন ইকবাল হোসেন, ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য। আমরা তার সাথে কথা বলবো বাংলাদেশের নতুন কোচ কে হচ্ছেন সেই বিষয় নিয়ে। আপনারা জানেন, আমরা বলছিলাম যে 10 জনের সংক্ষিপ্ত তালিকা এই মুহূর্তে আছেন এবং 3 দিনের মধ্যে সেখান থেকে একজনকে বেছে নেওয়ার কথা। এই 10 জনের সংক্ষিপ্ত তালিকা বলি কিংবা 21 জনে নামিয়ে আনা বলি, সেই জায়গাটায় ইকবাল হোসেনের নেতৃত্বাধীন কমিটি কাজ করেছে। ইকবাল ভাই, আপনার কাছে জানতে চাই যে আসলে কেমন ছিল এই যে কমিটির দায়িত্বটা, এবং মানে আপনার কি চ্যালেঞ্জ লেগেছে নাকি আসলে মনে হয়েছে যে দেশের জন্য একটা নতুন কোচ খুঁজে বের করার যেই চেষ্টাটা, সেটা কিভাবে দেখেন? ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ দিব বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমাকে এই গুরু দায়িত্বটা দেওয়ার জন্য। আমার সাথে একটা কমিটি কাজ করেছে। আমাদেরকে প্রাথমিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল 300-র উপরে কোচ এখানে আমাদের ফেডারেশনে সিভি জমা দিয়েছিল। 300-র উপরে গোলকিপার কোচ সহ। গোলকিপার কোচ, তো অবশ্যই বলবো যে এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য যে বাংলাদেশ টিমের কোচ হতে 300 জন লোক, 300-র উপরে লোক অ্যাপ্লাই করেছে। তো অবশ্যই সবাই একটা ক্রাইটেরিয়া মেনে কোয়ালিফাইড হয়েই। সুতরাং ওইখান থেকে একটু সংক্ষিপ্ত করতে করতে আসাটা আসলে একটা চ্যালেঞ্জ স্বরূপ, কারণ এর মাঝখানে বেশ কিছু ভালো ভালো কোচও আছে। আমরা যে দিকগুলো আসলে প্রথম দিকে দেখেছি, যে দিকগুলো আসলে প্রথম দিকে প্রাধান্য দিয়েছি, যে ঠিক আছে তার বয়সটা কি হতে পারে, আমরা যেমন একটা বয়সসীমা ধরেছিলাম যে 40 থেকে 60, এই বয়সসীমার মধ্যে। পাশাপাশি সে কোন কোন ন্যাশনাল টিম নিয়ে কাজ করেছে, তার উয়েফা প্রো লাইসেন্স আছে কিনা। প্রথমে কিন্তু আমরা এটা দেখেছি যে তার লাইসেন্সের কি অবস্থা এবং সে বর্তমানে কোথায় কাজ করতেছে বা এখন সে কি করছে, সে কয়টা ন্যাশনাল টিমের সাথে কাজ করেছে বা তার সাম্প্রতিক রেজাল্টগুলো কি, এগুলোকে আমরা গুরুত্ব দিয়েছি। বিশেষ করে এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে প্রথমে আমরা 170 জনের মতো প্রো লাইসেন্স পেয়েছিলাম। মানে 300-র মধ্যে 170 জন প্রো লাইসেন্স পেয়েছিলাম। যারা প্রো লাইসেন্স অংশ তাদেরকে আমরা আসলে এই আওতায় আনিনি। এরপর আস্তে আস্তে সবার সিভি দেখে তারপর আমরা সংক্ষিপ্ত একটা গোলকিপার সহ প্রায় অলমোস্ট 45-50 জনের একটা বাছাইয়ের তালিকা তৈরি করেছি। 50 জন, আচ্ছা। এরপর ওখান থেকে আমরা হেড কোচ হিসাবে 30 জন এসেছিলাম। আচ্ছা। তারপরে আমরা লাস্টলি 22 জনের চূড়ান্ত একটি স্কোয়াড করে আমরা গতকালকে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির কাছে জমা দিয়েছি। গতকালকে ওখান থেকে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির পরে ওইখান থেকে 10 জনকে বাছাই করে প্রাথমিকভাবে সিলেক্ট করা হয়েছে এবং তাদের সাথে আমরা আলাপ আলোচনা শুরু করব। এই 2-3 দিনের মধ্যে তাদের সাথে আমরা আলাপ আলোচনা শুরু করব এবং আমি আশা করি একটা ভালো কোচ আগামী দিনে বাংলাদেশের জন্য হয়ে কাজ করবে, এ কথা দিতে পারি। এবং সামনে যেহেতু আমাদের জাতীয় দলের একটি ম্যাচ আছে সান মেরিনোতে, যারা আমরা জুন উইন্ডোতে অবশ্যই বলবো যে ইউরোপে প্রথম যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। সান মেরিনোতে খেলার পর কিন্তু আমাদের কাছে ইউরোপ থেকেও অনেক টিমের অফার আসছে ম্যাচ খেলার জন্য। তাই এই ম্যাচটাকে আমরা অনেক গুরুত্ব দিয়েছি। আশা করছি আমরা যে এই নতুন কোচের অধীনেই হয়তো আমরা এই মিশন শুরু করব। আচ্ছা, তার মানে এটা মানে কঠিন চ্যালেঞ্জ ছিল। আপনি বেশ কয়েকটা ক্রাইটেরিয়া বলেছেন, বয়স, কোন কোন ন্যাশনাল টিমে কাজ করেছে, প্রো লাইসেন্স আছে কিনা, বর্তমানে কোথায় কাজ করছে, রেজাল্ট কি, কয়টা ন্যাশনাল টিমে কাজ করেছে, অনেকগুলো ক্রাইটেরিয়া। এটাও দেখেছি আমরা যে এশিয়াতেও তার কাজ করার অভিজ্ঞতা আছে কিনা। ওকে। আবার এবং ভাষাগত দিকটাও কিন্তু আমরা অনেক গুরুত্ব দিয়েছি, যে আমার প্লেয়াররা যদি তার ভাষাই না বুঝতে পারে, এই জন্য এই দিকটা কিন্তু আমরা গুরুত্ব দিয়েছি। তার মানে অন্তত পক্ষে ইংরেজি যে বলতে পারে, মানে অন্য স্প্যানিশ কিংবা পর্তুগিজ সেই ভাষাগুলোর সাথে ইংরেজি যে বলতে পারে, আচ্ছা, তার সেটাকে গুরুত্ব দিয়েছেন। প্রথমেই জানতে চাই যে এই যে 10 জন যারা সিলেক্ট হয়েছেন তারা সবাই কি ইউরোপিয়ান? না, এর মধ্যে সবাই ইউরোপিয়ান না। ইউরোপিয়ান আছে, আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে। আচ্ছা, ইউরোপ, আর্জেন্টিনা, ব্রাজিল, মানে রাশিয়ারও একজন আছে।
রাশিয়ার একজনও আছে। তার মানে ইউরোপ, আর্জেন্টিনা, ব্রাজিল, মানে লাতিন অথবা ইউরোপ, মানে রাশিয়া তো ইউরোপের অন্ধেই ধরলাম আমি, মানে ইউরোপ অথবা লাতিন, এখান থেকেই বাংলাদেশের পরবর্তী কোচটা আসবে। খেলার স্টাইল নিয়ে কি কোনো চিন্তা হয়েছে যে বাংলাদেশ কি ধরনের ফুটবল খেলতে চায় কিংবা খেলেছে সাম্প্রতিক সময়, সেই কোচ আসলে সেই ধারাটাই রাখবেন নাকি না, মানে এটা কি আপনারা কখনো বিবেচনা করেছেন কিনা? আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, আর আপনাকে এটা বলতে পারি যে আসলে এটা একান্ত কোচের ইচ্ছার উপরে। জি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টিম যে ফুটবল খেলে, আমি একটা দিক বলবো যে আমরা কিন্তু বিগত যে ম্যাচগুলোই খেলেছি ওইখানে কিন্তু আমাদের বল পজিশন অনেক বেটার ছিল, বিল্ড আপ ফুটবল যেটাকে বলে। ওইখানে কিন্তু সত্যি কথা হংকং, সিঙ্গাপুর, তারপরে আপনার যার সাথে ম্যাচ খেলেছি, হ্যাঁ, তাদের চেয়ে কিন্তু বল পজিশন আমাদের অনেক বেটার ছিল। তো আমি বলবো যে বিল্ড আপ ফুটবলটা কিন্তু আমরা করেছি। আর এখন প্রতিটা কোচেরই তো একটা নিজস্ব চিন্তাধারা থাকে, ইচ্ছা করলে তো হুট করে এসে আপনি একটি স্টাইল চেঞ্জ করতে পারবেন না, হয়তো সে তার স্টাইলে নতুন করে শুরু করবে, এটা আমাদের প্রত্যাশা। ওকে, আপনি যেটা বলছিলেন যে ইউরোপিয়ান কিংবা আর্জেন্টিনা, ব্রাজিলের আছে, ওয়ার্ল্ড কাপ খেলা কিংবা ওয়ার্ল্ড কাপ দলের কোচিং করানো এরকম কোনো অভিজ্ঞতাও কি আছে তাদের, এই 10 জনের মধ্যে যদি বলি? একজনের যে অলিম্পিকের, যেমন ব্রাজিলের যে ওনার অলিম্পিকে করানোর কথা, অলিম্পিক কোচিং এর করানোর অভিজ্ঞতাও আছে। আচ্ছা, প্লাস পাশাপাশি অনেকগুলো ন্যাশনাল টিম নিয়ে কিছু কাজ করেছে। এই 10 জন তো সবাই কোথাও না কোনো ন্যাশনাল টিমে কাজ করেছে। হ্যাঁ, অবশ্যই ন্যাশনাল টিম কাজ করেছে। আচ্ছা, এবং এশিয়াতেও কাজ করেছে কয়েকজন আছে নিশ্চয়ই। এশিয়াতেও যারা কাজ করেছে, আমি এর মাঝখানে থেকে হয়তো একজন দুজন করতে পারে, লেবানন বা এরকম আচ্ছা, করে ফিলিপাইন এরকম আছে। লেবানন, ফিলিপাইনে কোচিং করিয়েছে, এরকম অভিজ্ঞতা আছে। কিন্তু আপনারা যে প্রথমে বলছিলেন যে এশিয়াতে কাজ করাটাও দেখেছেন, কিন্তু যদি বেশিরভাগেরই অভিজ্ঞতা না থাকে, তারা কি আসলে প্রাধান্য পাবে, নাকি তারা আসলে হাই প্রোফাইল দেখেই তাদেরকে আসলে আপনারা না, ছাড় দিয়েছেন? আমরা আসলে এশিয়াতে কাজ করলে সুবিধাটা কি, আমাদের এই পরিবেশটা তার একমত, পরিবেশটা তার জানার, এই অঞ্চলের ফুটবল সম্বন্ধে তার একটা ধারণা থাকা। তথাপি আসলে ওটা গুরুত্ব না, গুরুত্ব হলো যে তার যোগ্যতাটা কি। আমরা বেসিক্যালি আমরা চুজ করেছি কিন্তু যোগ্যতার ভিত্তিতেই। এশিয়ার আমাদের একটা ক্রাইটেরিয়া ছিল যে এশিয়া থাকলে বেটার, আমাদের প্লেয়ারদের জন্য বেটার, এই দেশের ফুটবল সম্পর্কে তার একটা ধারণা আছে। ওটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো আমরা যা দেখেছি তার যোগ্যতাকে তার সবকিছু দেখে আমরা এই 10 জনের একটা সিলেক্ট করেছি। আচ্ছা, আমি মানে দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু নামও এসছে, আমি জানি না সত্য মিথ্যা। ব্রাজিলিয়ান কোচটা দেখছিলাম যে খুব হাই প্রোফাইল, তারপরে একজনকে দেখছিলাম ইউএস এর অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, সেরকম একজনও দেখছিলাম নাম। মানে আমি এগুলো কি আসলে সত্য নাকি এগুলো? হ্যাঁ, এটা সত্য। যেমন সত্যি কথা যে আমেরিকার একটা প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলেছে, ও প্লেয়ারও কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করেছে। আচ্ছা, ইউএসএ ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার, মানে তাকে কি রাখা গেছে শেষ? সে আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছে। আচ্ছা, তার মানে ইউএসএ ন্যাশনাল টিম, মানে ইউএসএ এর ফুটবলও আমাদের আসতে পারে কোচ হিসেবে, আসতেই পারে। মানে এই সব বিবেচনায় যোগ্যতাটা তো একটা অবশ্যই বড় মাপকাঠি, বেতনটাও কি আরেকটা মাপকাঠি, যে আপনারা আসলে ফুটবল ফেডারেশনের সামর্থ্য কিংবা ফিফা যে বরাদ্দ দেয় সেই বরাদ্দের সাথে মিল রেখে আসলে কোচ নেয়া? দেখেন, আমাদের গতকালকে ম্যানেজমেন্ট কমিটির মিটিং হয়েছে। ফিনান্সিয়াল ম্যাটারটা আমাদের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আমাদের এই কমিটি দেখবে। এটা ন্যাশনাল চেয়ারম্যান, বিএফএফ এরও চেয়ারম্যান উনি দেখবে। পুরো কমিটিকে বলছে দেখে আমরা কথা শুরু করব। এখন আমরা প্রাথমিকভাবে কোনো টার্গেট নিইনি যে তাকে এত দিব। আমরা কথা শুরু করব। আমরা কাল পরশু থেকে আমরা তাদের সাথে কথা শুরু করে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে নিব। কিন্তু এটা কোনো বাইন্ডিংস না যে তাকে এত $1000 মধ্যে রাখতে হবে, এরকম কোনো বাইন্ডিংস। আমরা কথা শুরু করব, তারপরে জানাতে পারবো আপনাদেরকে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে একটা কোচ আসলে তিনি তার পুরো সেটআপ নিয়ে আসতে চান, অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, ফিটনেস ট্রেনার কিংবা অন্য যে সেক্টরের লোক আছে সেগুলো সে নিয়ে আসতে চান। তা আপনারা আলাদা করে গোলকিপিং কোচ খুঁজছেন, ফিটনেস ট্রেনার খুঁজছেন, কিন্তু হেড কোচ না সিলেক্ট করে এগুলো সিলেক্ট করাটা কি আসলে ভালো হবে, নাকি শেষ পর্যন্ত কোচের সিদ্ধান্তে আপনাকে যেতে হবে? দেখেন, আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোলকিপিং কোচের। আমরা আমাদেরটা চুজ করব। কোচ যদি মনে করে সে তার স্টাফ নিয়ে কাজ করবে, তাকেও আমাদের কাছে জমা দিতে হবে। আমাদের কাছে জমা দেবো, আমরা সম্মিলিত হবে। একটা কোচ সে তার স্টাফ পরিচালনা করবে, সে কিন্তু আমাদের চেয়ে ভালো বলতে পারবে। তার পছন্দ থাকবে, অবশ্যই থাকবে তার পছন্দ, কিন্তু তার পছন্দকেও আমাদের সাথে আলাপ করতে হবে এবং আপনাদের ক্রাইটেরিয়ার সাথে মিলতে হবে। উনি ওনার পছন্দের দিকে আমাদেরকে সিভি দিবে, আমরা দেখবো, অসুবিধা নেই, আমরা ওনাকেই প্রাধান্য দিব, বাট আমরা দেখে দিব। আচ্ছা, এই 10 জনের থেকে যে একজন সিলেক্ট হবে কিংবা প্রথমে 2 জন 3 জনকে আপনার প্রাথমিকভাবে আরো এগিয়ে নেবেন, সেই দায়িত্বটা কি আপনাদের উপর থাকবে না ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি নিজেরাই দেখবে?
এখন এই দায়িত্বটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির উপরে। আমরা এটাকে সংক্ষিপ্ত করে তারপরে আমরা হয়তো ইসি কমিটিতে দিব, বা এটা প্রেসিডেন্ট যেভাবে চাই আচ্ছা, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি দিবে। কোচের ক্ষেত্রে এই 10 জনের ক্ষেত্রে কোনো বিষয়ে কি প্রাধান্য আছে যে আমরা এই কোচটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই, ব্রাজিলিয়ান কোচকে, আর্জেন্টাইন না, কোচকে? আমরা আমাদের পছন্দ আছে কিনা বাংলাদেশের? দেখেন, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের সামর্থ্যের ব্যাপার আছে কিন্তু এখানে। জি। ফুটবল ফেডারেশনের সামর্থ্যের ব্যাপার আছে। আমি ইচ্ছা করলে তো ওই লেভেলে যেতে পারবো না, যে আমাকে আমার সাধ্যের মধ্যে থাকতে হবে। সুতরাং এটা আমরা আলাপ আলোচনা করে এটা বলতে পারবো। আচ্ছা, এমনিতে এই 300 থেকে যে 10 জনে নামলো শেষ পর্যন্ত, আপনার মানে আপনি ওই যে বাছাই কমিটিতে ছিলেন, আপনার কখনো মনে হয়েছে যে একে বাদ দেওয়াটা আসলে আমরা টাকার কারণে বাদ দিতে হচ্ছে? অনেক হাই প্রোফাইল কোচ অ্যাপ্লাই করেছিল, তাকে আমরা টাকার কারণে বাদ দিচ্ছি, কিংবা আপনার মনে হয়েছে যে একে রাখতে পারলে ভালো হতো কিন্তু এই কারণে বাদ দিতে হচ্ছে, এরকম মনে হয়েছে কখনো? না, দেখেন, এখানে ওইরকম হলে তো তাকে আমি 10 জনের লিস্টে রেখে দিতাম। তা আমার কাছে এরকম, আমি সবসময় দেখেছি যে কারা, কোন কোচটা আমাদের দেশের জন্য বেটার, আর কি তার পারফরমেন্স, ওটার ভিত্তিতে এখন কে বাদ পড়লো, কে করলো, আমরা কিন্তু ওটার মূল্যায়ন করি। আমরা ফেয়ার যেটা হয়েছে যে আমাদের কাছে বেটার মনে হয়েছে, এই 10 জন, এই 15 জন বেটার মনে হয়েছে, আমরা তাদেরকে নিয়েছি। কিন্তু যে তার ক্যারিয়ার দেখে, তার রেজাল্ট দেখে, তার সব কিছু দেখে কিন্তু আমাদের কাছে মনে হয়েছে এটাই আপাতত আমাদের কাছে বেস্ট সিলেকশন। আচ্ছা, মানে কোনো হাই প্রোফাইল বাদ পড়েছে কিংবা কেউ এমন কোনো বড় নাম বাদ পড়েছে এমন এরকম না? কোনো কিছু না, এমন না। আমরা চেষ্টা করেছি যে সবাই যেন ভালো কোচটা যেন এখানে চান্স পায়। এত বড় দায়িত্ব, সে একটা দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, এখানে তো আসলে ছোট করে দেখার কিছু নেই। সুতরাং আমার দেশের স্বার্থে যেটা ফেয়ার হয়েছে আমরা ওটা চেষ্টা করেছি। দেশি কোচ একজন ছিল, পরে বাদ পড়লো, মানে এটা কি ক্রাইটেরিয়া? সেটা কি আপনারা বাদ দিয়েছেন নাকি ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটি বাদ দিয়েছে? এটা একটা সংক্ষিপ্ত লিস্টে আমরা একটা লিস্ট পাঠিয়েছিলাম ম্যানেজমেন্ট কমিটিতে, এখানে আমরা সংক্ষিপ্ত দর্জন করেছি। আচ্ছা, মানে কোনো তার যোগ্যতা ও বিদেশের যোগ্যতার সাথে মিলেই করছে, দেশি হিসাবে বাদ পড়েছে এমন নয়? না, তার ক্রাইটেরিয়া দেখে যে সে, আমরা তো প্রথমেই বলেছি যে ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি। আমরা যেমন মনে হয়েছে অনেকে ক্লাব লেভেলেও খুব ভালো কাজ করে, কিন্তু আমরা প্রাধান্যটা দিয়েছি যে ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। মানে ন্যাশনাল টিমকে হ্যান্ডেল করতে পারে যেভাবে। এই 10 জনেরই তো সেই অভিজ্ঞতাটা আছে কোথাও না কোথাও, এবং এশিয়াতে আপনি বললেন 2-1 জনের আছে। ইউরোপিয়ান কোচদের মধ্যে তারা কি এই 10 জন কি কারেন্ট ন্যাশনাল টিমে আছে কোথাও কেউ? না, ওইভাবে কারেন্ট কেউ নেই। না, কেউ হয়তো 2026-এ ছেড়ে দিয়েছে। বাট আমরাও চেষ্টা করেছি কথা বলার জন্য যে ম্যাক্সিমাম কোচকে কি আমি আপনাকে একটা ভালো কোচ পেলাম, সে এখন ফ্রি না, আসতে পারলো না, আমরা এই দিকটাও কিন্তু দেখেছি যে তার কাজ, সে কি ফ্রি আছে কিনা, বা সে এখন, কারণ আমার তো ইমিডিয়েট কোচ লাগবে, এখনই দরকার আমাকে টিমকে দেওয়ার জন্য, যেহেতু আমার সামনে খেলা। তো এই জন্য এই জিনিসকেও আমরা দেখেছি যে আসলে সে এখন কি আমাদেরকে ডাকলে আসতে পারবে কিনা, এবং খুব সংক্ষিপ্তভাবে এই 3-4 দিনের মধ্যে আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে চলে যাব। খুব দ্রুতই, কারণ আপনাদের ক্যাম্প শুরু করতে হবে এবং সান মেরিনোর জন্য। এর পাশাপাশি আমাদের আন্ডার 23ও যাবে মালদ্বীপে খেলতে যাবে। একসাথে দুইটা টিম যাবে আমাদের, এই জন্য আমাদের খুব প্রয়োজন এখন কোচের। আমরা কথা বলছিলাম কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ এই বিষয় নিয়ে। বাংলাদেশ ফুটবল দল নতুন কোচ খুঁজছে। আগের কোচ জেমিডের বিদায়ের পরে, আমাদের হাবিয়ার কাবরেরার বিদায়ের পরে আমাদের সঙ্গে আছেন ইকবাল হোসেন, ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য এবং এই কোচ বাছাই কমিটির সঙ্গে যিনি সরাসরি জড়িত। আগের কোচ হাবিয়ার কাবরেরা দীর্ঘদিন ছিলেন বাংলাদেশের, মানে তার ধারা বলি, খেলার কৌশল বলি, কিংবা তারকে নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা দুটোই ছিল। এই নতুন কোচের ক্ষেত্রে সেইগুলো কি আপনারা একটু বিবেচনায় রেখেছিলেন? মানে যে তাকে নিয়ে যে সমালোচনা হয়েছে সেই সব ক্ষেত্রে আপনারা আসলে চিন্তা করেছেন কিনা, কিংবা কোচ নিয়োগের ক্ষেত্রে ভেবেছেন কিনা, ভাবছেন কিনা? দেখেন, পৃথিবীতে একটা নিয়ম আছে, সব জায়গায় সারা ওয়ার্ল্ডে একটা নিয়ম আছে, কোচ রেজাল্ট ভালো করলে কোচ ভালো, রেজাল্ট না করলে কোচের প্রবলেম। তো সুতরাং এর বাইরে না, আমি হাবিয়ার কাবরেরার সাথে আমি নিজেও কাজ করেছি ম্যানেজার হিসাবে, তারপরেও সরাসরি টিমের সাথে ছিলাম অনেকদিন। সে তার মতো চেষ্টা করেছে। আসলে রেজাল্ট অনেক সময় তাকে ফেভারও করেছে, রেজাল্ট অনেক সময় ফেভার করেনি। তো সেটা বড় কথা না। বড় কথা হলো যে সে আমাদের দীর্ঘ সময় কাজ করেছে। আশা করি যে ওনার সাথে আমাদের কোনো ভুল বুঝাবুঝিও নেই, কিছু নেই। পরিবর্তন আসবেই। ঠিক আছে, হয়তো রেজাল্ট পায়নি, পরিবর্তন আসবে। সুতরাং নতুন কোচও যে আসবে তাকেও তো আপনাকে সময় দিতে হবে না? সে তার চিন্তাধারায় টিমটা করবে টিম, তাকে তো সুযোগ দিতে হবে। আমরা আগে জয়েন দেওয়ার পরে পরবর্তীতে আমরা
আমরা যেমন লাস্টে সবসময় যে কোনো সমস্যা হলে আমরা ক্যাপ্টেনের সাথে আলাপ করতাম, কিন্তু আমরা ম্যানেজমেন্ট কমিটি কথা বলতাম, তাকে ডাকাইতাম, আমরা মিটিংয়ে তাকে কিন্তু মাঝে মাঝে আমাদের মিটিংয়েও রাখতাম। জি, আমাদের যে ম্যানেজমেন্ট কমিটি মিটিং তাকেও কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা রাখতাম, যে ঠিক আছে তারও চাওয়া পাওয়া থাকতে পারে, তারও কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। সুতরাং আগামী কোচও যে আসবে, আমি করি আন্তরিকতার সহিতই আমরা ফুল কাজ করতে চাই। কাবরেরা তো এবারও আবেদন করেছিল কিনা আমি আমাদের কাছে আপনার 300 তালিকায় আপনি পাননি? না, সে আবেদন আমাদের কাছে আসেনি। আচ্ছা, তার মানে তারটা আপনারা পাননি। আমি একদমই শেষের দিকে একটু জানতে চাই যে আসলে এই যে আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপ, মানে আপনাকে যদি ব্যক্তিগতভাবে পছন্দ করে, আমরা কোন স্টাইলের সাথে কোচিংয়ে যেতে চাই কিংবা আমরা পছন্দ করি, আর্জেন্টিনা, ব্রাজিল মানে যে লাতিন ছন্দ, নাকি আমরা ইউরোপও যদিও এখন ওই লাতিন ছন্দেও খেলে অনেক দেশই, কিন্তু তারপরেও আপনার কাছে আপনার ব্যক্তিগত মতামতটা প্রথমে জানতে চাই। আমার ব্যক্তিগত মতামত হলো আমাকে রেজাল্ট পাইতে হবে। রেজাল্ট পাইতে হলে আমি হয় ইউরোপে যাব, নাহলে লাতিন আমেরিকা যাব। তবে আমি কিন্তু ইউরোপটাকে বেশি নিতে আপনি চাই। পছন্দ করেন, মানে এটার কারণ কি? আমাদের প্লেয়ারদের স্কিল আসলে লাতিনের মতো অত না বেশি, সেইটার কারণেই কি আমরা টিম এফোর্ট হিসাবে খেলা? আমরা আসলে দেখেন, ফুটবল 11 জনের খেলা, এর মাঝখানে কিছু প্রতিভাবান প্লেয়ার থাকবেই, সে নিজেকে আলাদা করে নিবেই। ধরেন আমাদের মাঠে হামজাকে চিনাইতে তাকে বলতে হয় না, হামজা তার যোগ্যতায় কিন্তু সে অটোমেটিকলি আলাদা হয়ে যাচ্ছে। তো সুতরাং যেহেতু একটা টিম ওয়ার্ক, ফুল টিম ওয়ার্ক, এই জন্য আমি কিন্তু আমার কাছে মনে হয়েছে ইউরোপকে আমি প্রাধান্য দিতে চাই। আচ্ছা, তার মানে সেই মতাদর্শটা কি আপনি আসলে এই বাছাইয়ের ক্ষেত্রেও আপনি চেষ্টা করবেন কিনা যে সব মিলে গেলে ইউরোপিয়ান কোচই বাংলাদেশে আসুক? আমি আসলে এটা আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্ত, তো আমার একক সিদ্ধান্ত কিছু না। আমরা 2-3 দিনের কথা বললে বুঝতে পারবো যে আসলে কার সাথে হচ্ছে কি হচ্ছে। কারণ আমি আপনাকে একটা কথা বলছি, আমাদের সামর্থ্যেরও একটা ব্যাপার আছে, ওই সব দিক চিন্তা করে আমরা আসলে বাছাই করবো এটা। আচ্ছা, তার মানে নতুন কোচ আমরা 2 থেকে 3 দিনের 3 থেকে 4 দিনের মধ্যে একটা সংক্ষিপ্ত রেজাল্ট চলে আসবে, হয়তো 2-3 জনের মধ্যে চলে আসবে। 2-3 জনের মধ্যে চলে আসবে, কিন্তু মানে সেটাও তো আসলে খুব বেশি দেরি করা যাবে না। যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফাইনাল নামটা ডিক্লেয়ার দিতে চাই, দিয়ে তাকে দায়িত্ব বুঝে দিতে চাই। আচ্ছা, মানে এবং তাকে দেশে আসতে হবে, কোচিং স্টাফ সহ কাজ শুরু করতে হবে। আমরা একটু যদি আপনি আমাদেরকে আরো একটু ধারণা দেন যে কোচদের ক্ষেত্রে আর্জেন্টিনা, ব্রাজিল, ইউরোপ, এর মধ্যে আসলে বড় নাম কি ধরনের কোচিং করানোর অভিজ্ঞতা কারো আছে? আমি আসলে কোনো নামটা না বলে আমাকে আমি নামটা প্রকাশ করতে পারবো না। নাম দরকার নামটা নেই। প্রকাশ করলে এখন আমি কাউকে হার্টও করতে চাই না, কাউকে খুশিও করতে চাই না। ঠিক আছে, এজন্য আমি নামটা প্রকাশ করতে ডিল চলমান, এটা নাম প্রকাশ আমি নামটা প্রকাশ করতে পারছি না। নাম প্রয়োজন নাই। আমি জানতে চাচ্ছি যে আসলে যে তাদের কাজের অভিজ্ঞতাগুলো আসলে কোন লেভেলে আছে, যারা এই 10 জনে আছে? ধরুন সবারই ন্যাশনাল টিমে কাজ করার অভিজ্ঞতা আছে। 2-3 জনের বললেন এশিয়াতে আছে, তাহলে তারপরে বাকিরা কি আফ্রিকা কিংবা? এবং আমরা এই জিনিসটাও দেখেছি যে তার ক্যারিয়ারও দেখেছি, মানে তার ফুটবলের ক্যারিয়ারটাও দেখেছি। একজন প্লেয়ার হইলে দেখেছি সে কি কোথায় খেলছে, মানে এর মধ্যে কিন্তু বেশ কিছু প্লেয়ারও আছে যারা এক্স প্লেয়ার এই 10 জনের মধ্যে তারা ওই দেশের ন্যাশনাল টিমেও খেলেছে। কেউ ন্যাশনাল টিমে খেলেছে, কেউ ক্লাব লেভেলে অনেক খেলেছে। ওকে, তার মানে তাদের খেলার অভিজ্ঞতাও যেমন আছে, খেলার অভিজ্ঞতাটা আমরা দেখেছি যে হইলে ভালো হয়। কারণ যেমন একটা কোচ ধরেন সে 25 পাতা সিভি জমা দিচ্ছে, 25 পাতা সিভি জমা দিয়েছে, তার এক্সপেরিয়েন্স এত, মানে ওটা দেখতে সে অনেক কোচ সে আগামীতে কিভাবে মানে প্র্যাকটিস করার কিভাবে ওই কৌশল সহ দিয়ে দিচ্ছে যে আমি এই ওয়েতে দিতে চাই। এইরকম সিভি আমরা পেয়েছি, 25 পাতার সিভিও কিন্তু পেয়েছি একজন কোচের। আচ্ছা, মানে এরকম আর কোনো মানে অভিজ্ঞতা হয়েছে কিনা এই বাছাই করতে, যে 25 পাতার সিভির মতো? আমি সৌভাগ্যবান মনে করি, যত বড় গুরু একটা দায়িত্ব, এবং বাংলাদেশের এই কোচিং ক্যারিয়ারে গিয়ে হয়তো অনেক কোচের নাম জানতে পেরেছি বা তার ক্যারিয়ারটা দেখেছি, এবং আমরা তো সব দেখেছি একদম ওপেন করে, সবাই ওপেন করে দেখেছি। তাই আমি বলবো যে এটাও একটা সৌভাগ্যের ব্যাপার, যতগুলো কোচকে দেখেছি, সিভি দেখেছি এতগুলো কোচের। এখন হয়তো ক্লাব লেভেলে কোনোদিন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমি নামটা বলতে পারবো, এই জন্য আমি সৌভাগ্যবানই মনে করি। আসলে আপনি এখন কোচের মানে বাংলাদেশ রিলেটেড কোচের অনেকের সম্পর্কে আপনার ধারণা হয়েছে। একদমই শেষ প্রশ্ন, মানে নতুন কোচের কাছে আপনার চাওয়াটা কি? নতুন কোচের কাছে আমার সে টিমটাকে তার নিজ মতো করে গড়ে তুলবে, এবং সামনে যে আমাদের জাতীয় দলের খেলাগুলো আছে এবং সাব ফুটবলও আছে আমাদের, এই শিরোপাগুলো আমরা চাই। এর জন্য তাকে যা সহযোগিতা করা দরকার বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে, ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা সর্বোত্তম সহযোগিতা করব। আমাদের একটা রেজাল্ট দরকার, যেহেতু দীর্ঘদিন আমাদের সাব ফুটবলটা এখনো জেতা হচ্ছে না। অনেক দিন ধরে যদি আমরা হোম গ্রাউন্ড যদি আমরা হোম হই, তা আমি চাই অবশ্যই যেন আমরা এই সাব ফুটবলটা এবার জিততে পারি।
থ্যাংক ইউ আপনাকে ইকবাল হোসেন আমাদের সঙ্গে স্টুডিওতে আসার জন্য। বাংলাদেশের নতুন কোচ কে হচ্ছেন জানতে অপেক্ষার কয়েকটা দিন, কিন্তু ইউরোপ অথবা লাতিন আমেরিকা থেকে আসছে সেটা কিন্তু নিশ্চিত করেছেন ইকবাল ভাই। আমরা সেই অপেক্ষায় রয়েছি, সবাই ভালো থাকবেন।